সাংবাদিক ভাই, মনে হয় কিছু আওয়ামী লীগের সাংবাদিক ভাই, এরা হচ্ছে হিরো আলমকে এত সুন্দর করে প্রশ্ন করে, একেবারে সাজানো, একেবারে গুছানো প্রশ্ন করে। আর আমি আর রিয়ামণি যখন বসছিলাম, আমাদেরকে অগুছানো প্রশ্ন, মানে আমি আমি বারবার বলছি, এগুলো হচ্ছে আওয়ামী লীগের কিছু সাংবাদিক আছে, আওয়ামী লীগের চেলা, এরা হচ্ছে হিরো আলমের বন্ধু। এরা এত সুন্দর করে হচ্ছে আপনার করে, মানে প্রশ্ন করে হিরো আলমকে, গুছিয়ে গাছিয়ে সুন্দরভাবে পারবে, উনি যেটা বলে দেয়। আসসালামু আলাইকুম, আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। আসলে কি, আমি তো জীবনে ফার্স্ট টাইম সংবাদ সম্মেলনে আর কি আমি রিয়ার সঙ্গে গিয়েছিলাম। মানে এত পরিমাণের, আমি তো মিডিয়ার মেয়ে না ভাই, এত পরিমাণে সাংবাদিকরা প্রশ্ন করছিল, ওনারা তো ওনাদের প্রশ্নগুলো কেটে দেয়, মানে আমি না বিভ্রান্ত হয়ে গেছিলাম। আর ওই দিন আমি সকালবেলায় আসি, তো ওই হসপিটালে ভর্তি ছিলাম, আমি অনেক অসুস্থ ছিলাম, মানে আমি খুব নার্ভাস ছিলাম। তারপরে হচ্ছে আপনার কথা বলবো গুছায়ে, সেই মেন্টালিটিটা না আমার ছিল না। আর যেহেতু আমি আলমকে এতটা ভালোবাসি, আমি চাইছিলাম যে সাংবাদিক সম্মেলনটা করার পরেও যেন সে আমার সাথে মীমাংসা আসে, কিন্তু যে সে সেটা করেনি। আপনাদেরকে আমি খুলে বলি, বাচ্চার বিষয়টা 1.5 মাস, আমি কিন্তু সাংবাদিক সম্মেলনে বলেছিলাম যে আমি 2বার কনসিভ করি। আর একটা কথা, ওনার সাথে মানে যোগাযোগের পরে, আমি আমার হাজবেন্ডের সাথে প্রবলেমের পরে উনি আরো একটা বিষয় টেনে নিয়ে আসছে, সেটার একটা কাগজ আছে আমার কাছে, আমি কোর্টে সেটা জমা দিব। ডেট অনুযায়ী ওনার সাথে আমার সম্পর্কটা হওয়ার পরে উনি আমাকে কিন্তু ওনার অফিসের পাশেই বাসা ভাড়া করে রাখে। বাসা ভাড়া কিন্তু উনি ওনার অফিসের পাশেই আমাকে বাসা ভাড়া করে রাখার পরে আমি কিন্তু একবার বাচ্চা কনসিভ করার পরে হচ্ছে উনি নিজেই, ওখানে একটা ফার্মেসি আছে, ওনার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ওষুধ কেনায়, সে প্রমাণও ওখানে আমি দিতে পারবো। আর অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ওষুধ খাওয়াই, কিট খাওয়ানোর পরে আমি রাতে এত অসুস্থ হয়ে যাই, অসুস্থ হওয়ার পরে উনি আমাকে মুর্দা হসপিটালে নিয়ে যায়। প্রথমে নিয়ে যায় হচ্ছে আপনার ওই যে বেটার লাইফ, ওখানে ডাক্তার ছিল না, অনেক রাত 3টার সময়। তারপরে হচ্ছে আরেকটা হসপিটালে নিয়ে যায়, ওখানেও ডাক্তার ছিল না, পরে হচ্ছে মুর্দা হসপিটালে নিয়ে যায়। পরবর্তীতে ওখান থেকে ওই সরকারি হসপিটাল দেখে আমি ভয় পেয়ে বাসায় চলে আসি। আস্তে আস্তে ওই ব্যাপারটা ঠিক হয়ে যায়। পরবর্তীতে উনি কি করে, আমি একজনের কাছে টাকা পেতাম, ওই জাহিদ নামের লোকটার কাছে টাকা পাওয়ার পরে আমি 11 লক্ষ টাকা পেতাম। উনি ওখানে আমারে মানে লেখায় 5 লাখ টাকা উনি মীমাংসা বলে এর বেশি দিতে পারবে না, আর উনি অনেক টাকা খায় ওর কাছ থেকে, সেইটা আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে কাগজ আছে, সেটা আমি কোর্টে জমা দেব। উনি ওই টাকাটা নেওয়ার পরেই 2 মাস আমাকে আশ্বাস দেয়, আমার কিছু গচ্ছিত টাকা ছিল ওনাকে আমি দেই, উনি আমাকে বলে যে কিছু তো তোমার করতে হবে, তুমি তো দেখতে সুন্দর, এখন তো ভাই আমি অসুস্থ, আমার আগের ছবি আপনাদেরকে দিব। উনি আমাকে নায়িকা বানানোর আশ্বাস দেয়। পরবর্তীতে উনি আমার সাথে থাকতে থাকতে বলে কি যে তুমি হচ্ছে আমার ঘরের বউ, তুমি সংসার করবে, ওনার ফ্যামিলির সাথে আমাকে মিশায়ে দেয়। পরবর্তীতে যখন ওই টাকাটা জাহিদের কাছ থেকে আমি পাই, উনি নিয়ে তার কয়েকদিনের সেপ্টেম্বরেই উনি হচ্ছে আমাকে হচ্ছে পাঠিয়ে দেয়, আপনার বগুড়ায় পাঠিয়ে দেয়, যে বগুড়ায় যে সংসার করুন। বগুড়ায় উনি সবাইকে বলে ভাড়াটিয়া যদি হয়, আমি কখনো একা বের হইনি, ভাড়াটিয়া, আমি ওনার বাড়ি রান্না বাড়া পুরো বউ, আমি সংসার করেছি, আশেপাশে মানুষের কাছে জিজ্ঞেস করবেন। উনি বলতো আমি মিডিয়ার তো, এখন জানাজানি করা যাবে না। আমি কিন্তু কোর্টে একবারও বলিনি যে কাগজপত্রের কথা, আমি বলছি যে সে হুজুর ডেকে আমাকে বিয়ে করছে, বিয়ে করে পরে কাগজ করার আশ্বাস দিয়ে যখন আমি দ্বিতীয়বার প্রেগনেন্ট হয়ে যাই, ওনার বাবার সেবা করি, তখন বারবার বলে এই তো বাবা সুস্থ হয়ে গেলে আমরা পেপার্স করে নেব। এই কথাটা ওনারা বারবার বলতে বলতে বাবা যখন মারা যায়, বাবার লাশ সহ কিন্তু আমি বাড়িতে যাওয়ার পরে এই পেপার্স করা নিয়ে কিন্তু ওনার সাথে গ্যাঞ্জাম হয়ে আমাকে এক পর্যায়ে মারার পরে কিন্তু আমার ব্লিডিং হওয়ার পরে ওনারাই হসপিটালে ভর্তি করার পরে আমার ডিএনসি করে। আর উনি তো হিরো আলম, উনি তো সবসময়ের জন্যই বলে যে রাতকে দিন বানাতে পারে, দিনকে রাত বানাতে পারে। আর উনি নিজেই কিন্তু বউ পরিচয়, ওই
আপনারা তো শুধু আপনাদের সাংবাদিক ভাই মনে হয় কিছু আওয়ামী লীগের সাংবাদিক ভাই, এরা হচ্ছে হিরো আলমকে এত সুন্দর করে প্রশ্ন করে, একেবারে সাজানো, একেবারে গোছানো প্রশ্ন করে। আর আমি আর রিয়ামণি যখন বসছিলাম আমাদেরকে অগুছানো প্রশ্ন, মানে আমি বারবার বলছি এগুলো হচ্ছে আওয়ামী লীগের কিছু সাংবাদিক আছে, আওয়ামী লীগের চেলা, এরা হচ্ছে হিরো আলমের বন্ধু। এরা এত সুন্দর করে হচ্ছে আপনার করে, মানে প্রশ্ন করে হিরো আলমকে গুছিয়ে গাছিয়ে সুন্দরভাবে পারবে, উনি যেটা বলে দেয়। আর আরেকটা কথা, রিয়ামণির আর আমার একটা কল রেকর্ড ফাঁস হয়, ওইটা উনি ওনার বাড়ি বসে আমাকে দিয়ে কথা বলায়, মেরে কথা বলিয়ে উনি ওনার বাবার কবর ছুঁয়ে বলুক, উনি আমাকে কথা বলায় ওনার ওই যে সেলিম নামে ছেলেটাকে দিয়ে কাটিং করে ওই কল রেকর্ডটা ছেড়ে দেয়। তখনও তো ভাই আমি ওনার সাথে সংসার করতে চেয়েছি, স্বামী যা বলবে আমি তো সেটাই শুনবো, তাই না? সে আমাকে যেমন বলছে আমাকে সারা বাংলাদেশের মানুষের কাছে পরকীয়া নারী বানাইছে, তাও আমি মেনে নিচ্ছি। কিন্তু উনি যখন কোরআন শরীফ ছুঁয়ে বলছে যে আমার জীবনে 3টা নারী, তখন না আমি আর সহ্য করতে পারিনি। মানে আল্লাহর কোরআনের উপরে তো স্বামী হতে পারে না, আল্লাহর কোরআনের উপরে কিন্তু স্বামী হতে পারে না। উনি ওনার লাইফে ওনার দ্বিতীয় স্ত্রী কিন্তু ওনার শালী, সেটা সাংবাদিক ভাইরা কেন তদন্ত করে এটা এলাকাবাসীর কাছে জিজ্ঞেস করছে না? এইটুক সামান্য আমার প্রশ্ন যে কেমন সাংবাদিক আপনারা, যে আপনারা এইটুক জিনিস আপনারা বের করতে পারছেন না। উনি তো রাষ্ট্রীয় মামলা খাবে, কোরআন অবমাননা করেছে, উনি মিথ্যা কথা বলেছে কোরআন ছুঁয়ে, এটা তো রাষ্ট্রীয়ভাবে একটা মামলা উনি খায়। সেখানে আপনারা তো কোনো, আপনারা ওনাকে গোছানো শুধু প্রশ্ন করছেন, একটা কথা বলছেন না কেন যে মিথিলা যতদিন মুখ খোলেনি ততদিন ভালো ছিল। উনি ওনার বোনাইরা আমাকে ঘাট ধরে বগুড়া থেকে আমাকে হুমকি দিয়ে, অ্যাসিড মারার হুমকি দিয়ে আমাকে বের করে দেওয়ার পরে আমি কিন্তু রিয়ামণিকে ফোন দেইনি, আমি ওনার অফিসের ওখানে 9টা পর্যন্ত অপেক্ষা করেছি। পরে রিয়ামণি আমার শরীরের অবস্থা দেখে ও এসে আমাকে নিয়ে যে সাংবাদিক সম্মেলন করে মানুষকে জানায় যে দেখেন আমি যে কথাটা বলেছি সত্যি। আর আমারে আগে যা বলাইছে সব আলম বলাইছে, আমি কাবা শরীফ ছুঁয়ে বলবো যে সব কিছু আলম বলাইছে, আর লোকটা ভালো না। আর পরে ওর মেয়ে ডিএনসি করাইতে নিয়ে গেছে, ওর সই আছে, ওর সিগনেচার আছে। আর আপনারা আমাকে চেক করেন, উনি যে নিউরোসায়েন্স হসপিটালে ওনার মাকে আমাকে দিয়ে অনেক মিথ্যা কথা বলাইছে। উনি না ঠিকমতো হসপিটালে আসতো না, মেয়েদেরকে নিয়ে থাকতো। আর হচ্ছে যেদিন ওনার বাবা মারা যায় ওনার মেয়ে সারাটা দিন ঘুমাইছে। আপনারা হসপিটালে খোঁজ নেবেন, 4:30টায় আমি আইসিইউতে যাই, যে বাবার পাশে থাকি, বাবার হাতটাত মাসাজ করি, বাবার শরীরটা খারাপ দেখে ওনাকে আমি ভয়েস পাঠাই যে আজকে আপনি একটু আসেন, বাবার শরীরটা ভালো না। ওনার শরীরের অবস্থা খারাপ দেখে আমি ওই যে টিউমারের রিপোর্টগুলো আপনার ওই যে স্কয়ারের পাশে ওই যে ওখান থেকে আমি নিয়ে আসি। উনি ওনার বাবা যেদিন মারা যায়, উনি যে রিয়ামণির কথা বলছে নাচতেছিল, ওনার বাবা যেদিন মারা গেছে সেদিন উনি শুটিং করেছে। তারপরে সাকিব খানের সিনেমা দেখতে উনি হচ্ছে বসুন্ধরা সিটিতে গেছে। আপনারা সাংবাদিক সবাই তো আওয়ামী লীগের না, আপনারা তো আমাদের অনেক ভালো সাংবাদিক ভাইরা আছেন, আপনারা একটু বসুন্ধরা সিটিতে যেয়ে একটু ফুটেজ নিবেন। উনি হচ্ছে ওই দিন হচ্ছে উনি সিনেমা দেখেছে, তারপরে হচ্ছে কাচ্চি খেয়েছে, ভিডিও আছে। ওনার বাবা মারা যাওয়ার 1-1.5 ঘন্টা পরে উনি পৌঁছেছে, এটা ওনার মা জানে না। আর অনেক মিথ্যা কথা বলতো, আমাকে দিয়ে ফোনে বলাতো, এই তো আপনার ছেলে নিচে বসে আছে, এই তো আপনার এটা হয়েছে ওটা হয়েছে, সব মিথ্যা কথা বলতো, সব কিছু আমাকে দিয়ে করাতো। উনি আসতোই না, উনি আসলেও 5-10 মিনিট একটু আমাকে আর ওনার মেয়েকে নিয়ে একটু বুঝ দেওয়ার জন্য এসে বাইরে নিয়ে একটু রিক্সায় ঘুরায় উনি চলে যাইতো। আর ওনার ওই মার সাথে একটু ভিডিও কলে কথা বলে একটা বুঝ দিয়ে উনি যে বলে না যে রিয়ামণি কিছু করেনি, রিয়ামণি তো পরের মেয়ে। আর এখানে যদি একমাত্র কেউ কিছু ভালোবেসে করে থাকে সেটা একমাত্র আমি। ওনার বিন্দু পরিমাণ ওনার বাবার প্রতি ভালোবাসা ছিল না। আর উনি বলতো আমি বিন্দু সবটাই হচ্ছে নাটক,
সবটাই হচ্ছে ড্রামা, বুঝতে পেরেছেন? সবটাই হচ্ছে ড্রামা। আর উনি যে বলে ওনার বাবার প্রতি ওনার কোনো খেয়ালই ছিল না, সব কিছু উনি আমাকে দিয়ে করাইছে। আপনারা একটু নিউরোসায়েন্স হসপিটালে যান, যে রুগীগুলো ভর্তি ছিল তাদের কাছে জিজ্ঞেস করেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। তারপরে হসপিটালে আপনার নার্স আছে, আয়া আছে, সবার কাছে জিজ্ঞেস করলে আপনারা পেয়ে যাবেন। আর আমাকে ডিএনএ করেন, বুঝতে পেরেছেন? আমি প্রস্তুত বাংলাদেশের মানুষের কাছে, আমি এটা বলতে চাচ্ছি, আমি প্রস্তুত। এই মামলা পিবিআই তদন্ত, আমি আইনের কাছে শ্রদ্ধা রেখে বলছি, আপনারা সুষ্ঠু তদন্ত করুন। তদন্ত করলে সব কিছু বেরিয়ে যাবে। উনি যে মহানগরে আমার সাথে থাকতো, আর আমি কিন্তু একবারও বলিনি জজ সাহেবের, উনি মনে হয় কাগজটা আসলে পড়েনি, তো আমি সাংবাদিক ভাইদের কাছে কাগজটা দিয়ে দিব যে কিভাবে আমার মামলাটা আর কি হয়েছে। উনি ওই অল্প একটু মনে হয় শুনেছে শুধু। আমি যে জজ সাহেবের সামনে বলেছি যে উনি আমাকে হুজুর ডেকে মানে বিয়ে হুজুর ডেকে কবুল বলে উনি আমাকে বিয়ের মানে কাগজ করার মানে প্রতিশ্রুতি দিয়ে উনি কি করেছে, এটাকে ধর্ষণ বলে না? এখন যে সে কাগজ করতে অস্বীকার করছে, এটাকেই তো ভাই ধর্ষণ বলে। আর ওনার মেয়ের সিগনেচার আছে, সেটাও আপনার ফরেন্সিকে পাঠান। আমি তো 2 বার বাচ্চা নষ্ট করার কথা বলছি, 1.5 মাসের বাচ্চা আগে নষ্ট করেছিলাম, সেটা ওনার অ্যাসিস্ট্যান্ট পরাণ সরকারে দিয়ে উনি কিট কেনায় আনছিল, নিজের হাতে আমাকে খাইয়েছিল, তারপরে আমাকে হসপিটালেও নিয়ে গেছিল, বুঝতে পেরেছেন? আর এখন এটা হচ্ছে নতুন, ওনার বাবাকে নিয়ে আমি ব্যস্ত ছিলাম, আমি অসুস্থ ছিলাম, উনি আমাকে এত পিটাইছিল যে পিটানোর চোটে আমি ঘাড় উঁচু করতে পারতাম না। আপনারা আমার কাগজপত্র, আমি মামলা করব যে সেই কাগজপত্রটা লুটপাট করে ওনারা নিয়ে গেছে, কিন্তু আমি হচ্ছে আলিফ ক্লিনিকের কাছে অনেক কৃতজ্ঞতা জানাই, ওনারা আমাকে পেপারস দিছে, আমি সেই ভিত্তিতে আমি মামলাটা করেছি। আর আমি পিবিআই কাছে আমি মানে শ্রদ্ধাবোধ থেকে, যে দেখেন হিরো আলম বলে এইসব, তারপরে এই আনভির, এদের মতো লোকদের জন্য আমাদের মতো মেয়েদের এত অসম্মান করেন না, সব কিছুর একটা শেষ আছে। ওই মেয়ে আমার গায়ে হাত দেওয়ার পরে যদি একটা বার আমাকে ফোন দিয়েও যদি সরি বলতো, তাহলে আমি এতটাই ভালোবাসতাম, ওই হসপিটালে প্রত্যেকটা মানুষের কাছে, ওই গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে জিজ্ঞেস করবেন, সবাই বুকে হাত দিয়ে যেন বলে যে আমি কতটা ভালোবাসতাম ওই পরিবারটাকে। এখনো তাদের জন্য আমি কষ্ট পাই, কিন্তু তাদের এই মিথ্যাচারের কথা শুনলে না ওই ভালোবাসাটা আমার নষ্ট হয়ে যাচ্ছে। আজকেও আমি একবার ভেবেছিলাম থাক এই পর্যন্ত বন্ধ করে দেব, কিন্তু উনি যে মিথ্যা কথা বলে, আসলে এর একটা বিচার হওয়া দরকার, বুঝতে পেরেছেন? উনি গিরগিটির মতো রং পাল্টায়।